চকচক করলেই যেমন শোনা হয় না, আবাসন কোম্পানিগুলোর চোখ ধাঁধানো বিজ্ঞাপন মানেই বাস্তবতা নয়, হতে পারে বড় ফাঁদ। কোম্পানিগুলোর সর্বনাশা ফাঁদে কিভাবে মানুষের সঞ্চয় কেনার স্বপ্ন প্রতারিত হচ্ছে, কারা বছরের পর বছর মানুষকে নিঃস্ব করে প্রতারণার ব্যবসা চালাচ্ছেন, ক্রাইম ফাইল আজ তাদের মুখোশ উন্মোচন করবে। নগরায়নের সঙ্গে তাল মিলিয়ে যখন মানুষের স্থায়ী ও নিরাপদ আবাসনের চাহিদা বাড়ছে, তখন চাহিদা পূরণে হু হু করে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং কোম্পানিও। দেশে এমন কোম্পানিও নেহাত কয়েকশো। এই কোম্পানিগুলোর কজন নিয়ম মানে, কজনের সরকারি অনুমোদন আছে? রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের তালিকায় দেশে বেসরকারি বৈধ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং কোম্পানি মাত্র 12টি। তাহলে শত শত আবাসন কোম্পানি কিভাবে গড়ে উঠল, আর তাদের গ্রাহকদের দশাই বা কেমন? অনুসন্ধানে পূর্বাচলের গাউসিয়া এলাকায় গড়ে ওঠা ভিশন 21 পূর্বাচল আবাসন প্রকল্পে বিজ্ঞাপনে চোখ দেই। চোখ ধাঁধানো বিজ্ঞাপন। যেই গ্রাহকরা আকৃষ্ট হচ্ছে তাদের জন্য 2023 সালে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সতর্কতা জারি করে 36টি কোম্পানির নিবন্ধন বাতিল করে। সেই তালিকায় ভিশন 21 পূর্বাচল সিটির নিবন্ধনও বাতিল হয় 1 নম্বরে। এই প্রতিষ্ঠানটি অংশ নেয় রিহাবের জমকালো মেলায়। বিদেশে চলচ্চিত্রের তারকাদের নিয়ে আবাসন মেলায় অংশগ্রহণ করে গ্রাহক ঠকানোর মাস্টার প্ল্যান করে কোম্পানিটি। এতে অল্প দিনে হাজার গ্রাহকের বিশ্বাস অর্জন করে ভিশন 21 পূর্বাচল সিটি। আমরা এবার 2010 সাল থেকে কোম্পানি খুলে প্লট বিক্রির নামে কোম্পানিটির প্রতারণার মুখোশ উন্মোচন করতে চাই। প্রথমেই দেখতে চাই গ্রাহকদের হাতে ধরা পড়ে কোম্পানিটির মালিক মেজর অবসরপ্রাপ্ত দেলার এইচ খানের ছলাকলার নমুনা। মার্কেটের ডিমান্ডও ভালো, দেশের অবস্থাটাও ঠিক সময় ভালো, যার ফলে আমরা মার্কেটিংটা এখন ওইভাবে করতেছি। ভিশন 21 পূর্বাচল সিটির মালিকের সেই ছলাকলায় শিকার মোহাম্মদ আলম। এনজিও কর্মী মোহাম্মদ আলম 2011 সালে রিহাব মেলা থেকে 6 বন্ধু মিলে 4.5 লাখ টাকায় এককালীন মূল্য পরিশোধ করে 3 কাঠার 6টি প্লট নিয়েছিলেন। কিন্তু 2015 সালের পর ভিশন 21 পূর্বাচল সিটির অফিস উধাও হয়ে গেলে প্লট বুঝে পাননি। ভিশন 21 পূর্বাচল সিটি টাকা নিয়ে পগারপার হলে জীবনের সব সঞ্চয় হারিয়ে 6 বন্ধু এখন পথে বসেছে। তাদের সাথে কথা হলো যে ঠিক আছে, আমরা ক্যাশ দিয়ে দিব, ওরা আমাদেরকে জমি লিখে দিবে, পরবর্তীতে জমি ওদেরকে হ্যান্ডওভার করে দিব, ওরা আমাদেরকে প্লট হ্যান্ডওভার করবে, সম্পূর্ণ দাম পরিশোধ করি। তার পরবর্তীতে একটা সময় দেখা যায় এই ভিশন 21 পূর্বাচল সিটি নামে কোনো ডেভেলপার নেই। টিম ক্রাইম ফাইল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিশন 21 পূর্বাচল সিটির সম্পর্কে একটু অনুসন্ধান করতে উঠে আসে আরো ভয়ঙ্কর তথ্য। তারা আরো কয়েক হাজার গ্রাহকের অর্থ হাতিয়ে নিয়েছে। মোহাম্মদ আলমের মতো এককালীন মূল্য পরিশোধ করে জমি কেনা প্রায় 150 ক্রেতার একটি তালিকাও হাতে আসে টিম ক্রাইম ফাইলের। ভিশন 21 পূর্বাচল সিটির প্রতারণায় নিঃস্ব হয়ে 150 গ্রাহক টাকা উদ্ধারে একত্রিত হয়ে সংগঠন তৈরি করেন, আর সংগঠন থেকেই মামলাও করা হয় টাকা উদ্ধারের লক্ষ্যে। তখন এটা টিভিতে আমরা অনেক বিজ্ঞাপন দেখেছি, তারপর মিডিয়াতে অনেক পেপারে দেখেছি বিজ্ঞাপন, বিভিন্ন সেলিব্রিটিরা দিয়েছে, এগুলো ভিডিও ছিল, দেখে আমরা আসলে উৎসাহিত হয়েছি। এবং তারপরে আমরা উৎসাহিত হয়েছি যে উনি একজন একটা স্পেশাল বাহিনীর এক্স মেজর। আমি আমার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে এখানে একবারে ইনভেস্ট করেছি, একবারে রেজিস্ট্রেশন করে নিব। তারপর দিকে তাদের খুঁজেই পাই না। একটা সময় পরে আমরা আমাদের অ্যাসোসিয়েশন লোকজনগুলো যখন অফিস খুঁজে পেল না, তখন তার প্রজেক্টে গেল। প্রজেক্টে গিয়ে দেখে যে আগের যে সাইনবোর্ডগুলো ছিল, সাইনবোর্ডগুলো নাই। আমরা যখন মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ারের বিরুদ্ধে এবং তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করি, তখন ওনারা আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম সাহেবের সাথে নামে ওরা আইসিটি অ্যাক্টে একটা মামলা করে। পরবর্তীতে কোর্ট ওই মামলাটা খারিজ করে দিয়ে, যেহেতু উনি তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় যে আসলে দেলোয়ারই এখানে ছিল আপনার দোষী এবং অপরাধী। এবার আমরা যেতে চাই ভুলতা গাউসিয়ায় ভিশন 21 পূর্বাচল সিটির প্রকল্পে। সেখানে পরিত্যক্ত একটি ভবন ছাড়া কিছুই নেই। কোম্পানিটি জমি ভাড়া করে শুধু সাইনবোর্ড টাঙিয়ে হাজার খানেক মানুষের কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় রীতিমতো অবাক হয়েছেন স্থানীয়রাও। এদের প্রকল্প এগুলোর কোনো ইয়ে ছিল না, ওই বোগাস মানে মানুষের ক্ষেত্রে আইলে
রাস্তা সাইডে মাইডে কন্ট্রাক্ট নিয়ে ভাড়া নিয়ে সাইনবোর্ড দেওয়া হয়েছে, মানুষ প্রতারণা করে। হাজার মানুষের জীবনের সঞ্চয় হাতিয়ে উধাও হয়ে যাওয়া ভুইফোর এমন আরো একটি কোম্পানি বসুমতী। দেশের মানুষের সাথে প্রতারণার গণ্ডি ছাড়িয়ে বিদেশে থাকা প্রবাসীদেরও টার্গেট করেছে কোম্পানিটি। লিবিয়া প্রবাসী ফৌজিয়া বেগম 2009 সালে বসুমতী প্রকল্পে কিস্তিতে 5 কাঠার প্লট নেন। 6 বছরে সব টাকা পরিশোধ করে শিক্ষিকা ফৌজিয়া বেগম 2015 সালে লিবিয়া থেকে দেশে ফিরেন। বিভিন্ন বিজ্ঞাপন দেখে আমি দেখি যে বসুমতী আবাসিক প্রকল্প, যেটা বসুন্ধরার পাশে, প্রতি মাসে তাকে সোনালী ব্যাংকের মাধ্যমে ওদের চেক দিয়ে দিতাম আমি। 79টা যখন দিয়ে আসছে, বাকি টাকা বুঝাই দিয়ে আমি আমার প্লট বুঝাই নিব। তো আমি যখন অফিসে যাই তখন তাদের অফিসে সেখান থেকে নাই। প্রবাস জীবনের সব সঞ্চয়ে জমি কিনা ফৌজিয়া বেগমের দেশে ফিরেই যেন কপালে হাত। বসুমতী আবাসন কোম্পানির কোনো অস্তিত্বই খুঁজে পেলেন না। তার 20 লাখ টাকা নিয়ে বসুমতী পগার পার। স্বামী হারানো ফৌজিয়া বেগমের বসুমতীও নেই, পাওয়াও হলো না জমিটুকুও। আমার হাজব্যান্ড 2018 সালে উনি মারা গেছেন। তারপরে তো আমার তো অনেক প্রয়োজন ছিল, এটা এত প্রয়োজন ছিল, কিন্তু সেই ইয়েতে আমি এটার কোনো হালই করতে পারি নাই। এবং টাকা পয়সার জন্য আমি যে এটা যে আমি উদ্ধার করব, এবং টাকা পয়সার জন্য আমি কারো কাছে যেতেও পারি না, যে আমার কোথাও গেলে হয়তো আমার টাকা পয়সা খরচ করতে হবে, সেই জন্য আমি এটা উদ্ধারও করতে পারি নাই। বসুমতীর অবস্থান খুঁজতে টিম ক্রাইম ফাইল গ্রাহকের দেওয়া ঠিকানা ধরে রাজধানীর ভাটারার মাদানী এভিনিউতে যায়। জানা যায় এখানে হিরাজিল প্রপার্টি ডেভেলপমেন্ট কোম্পানি খুলে 2006 সালে বসুমতীর সাইনবোর্ড লাগিয়ে প্লট বিক্রি করেছিলেন এই প্রতারক চক্র। এখন এই স্থানে প্রকল্পের ছিটে ফোটাও নেই। আমরা বসুমতীর অফিস খুঁজতে গ্রাহকের দেওয়ার ঠিকানা ধরে গুলশানের 2 নম্বরে প্লাডিয়াম মার্কেটের 5ম তলায় যাই। সেখানেও বসুমতীর আবাসন প্রকল্পের কোনো অস্তিত্ব নেই। ভুইফোর বসুমতী আবাসনের কোনো সরকারি অনুমোদনও ছিল না প্রকল্প গড়ার। গুলশানের প্লাটিনিয়াম মার্কেটেও পাওনা অর্থ পরিশোধ না করেই অফিসটি একটি ব্যাংকের কাছে বিক্রি করে পালিয়ে যান প্রতিষ্ঠানের কর্ণধার। উঠে আসে এই ব্যক্তির কথায়। মানে বলার কোনোই নাই, নায়ক রুবেল কি ফিল্ম জগতের বেশি প্লট বেচছিল ফিল্ম জগৎ, তুমি তখন আও নাই। হায় রে, কি জ্বালা দিছে আমাদের। এরা হইলে দুনিয়ার বাটপার, এটা তো সন্দেহ না। আমারও তো 1,30,000 টাকা রাইখে গেছে সার্ভিস চার্জ, পরে তো। ভুইফোর আবাসন কোম্পানির প্রতারণা দেখলেন, ভাবছেন হয়তো নাম করা দেশ সেরা আবাসন কোম্পানিগুলোকে বিশ্বাস করা যায়। দেশের প্রথম বেসরকারি আবাসন কোম্পানি ইস্টার্ন হাউজিং। প্রতিষ্ঠানটির অনিয়মের অনুসন্ধানে তাদের বনশ্রী প্রকল্পে টিম ক্রাইম ফাইল। দক্ষিণ বনশ্রীর 10 তলা মার্কেট ইস্টার্ন হাউজিং এর নথিতে ইস্টার্ন বনবীথি শপিং কমপ্লেক্স ও ইস্টার্ন বনবীথি অ্যাপার্টমেন্ট হিসাবে উল্লেখ করা রয়েছে। ভবনটির 770টি শেয়ার বিক্রি শেষ। ভবনের 4র্থ তলা পর্যন্ত 530টি দোকান, যা শপিং মল হিসাবে পরিচালনা করা হয়। বাকি ফ্লোরের 240টি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে ইস্টার্ন হাউজিং। অবিশ্বাস হলেও সত্য, কোম্পানিটির এই 10 তলা শপিং কমপ্লেক্স পুরোটি সরকারি জায়গা দখল করে গড়ে তোলা। টিম ক্রাইম ফাইলের হাতে আসা ভূমি মন্ত্রণালয়ের কাগজে দেখা যায় পুরো জায়গাটি সরকারি নথিভুক্ত জায়গা। অনুসন্ধানে উঠে এসেছে গ্রাহকদের একটি বড় অংশই সরকারি রেজিস্ট্রির কাগজ বুঝে পায়নি এখনো। এতে শঙ্কায় দিন পার করছে বিনিয়োগকারী সাধারণ মানুষ। এখানে ইস্টার্ন হাউজিং এর ক্ষমতার প্রভাব এতটাই যে ভবনের কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে সাহস পাননি। দোকান কিনেছে স্ট্যাম্পের উপরে, কিন্তু কথা ছিল কয়েকদিন পরই সরকারি রেজিস্ট্রি পাবো, কিন্তু সেটা এখন পর্যন্ত করে দেয়া হয়নি। আজ 2 বছর চলে। ইস্টার্ন হাউজিং এর অনিয়ম এখানেই শেষ নয়, শুধু সরকারি জায়গা দখল করে ক্ষান্ত হয়নি। দক্ষিণ বনশ্রীতে মসজিদের সাইনবোর্ড টাঙিয়ে অভিনব কায়দায় দখল করেছে অন্যের জমি। মেরাদিয়া মৌজায় সিএস দাগ 1017, আরএস দাগ 1895, সিটি জরিপ নাম্বার 5910-এর এই দাগ নাম্বারের 32% জায়গার কিছু অংশে মসজিদ করে বাকি অংশ দখল করেছে। পৈতৃক সূত্রে এই সম্পত্তির মালিক প্রবাসী মোহন মিয়া ও তার বোন হাসনা বানু। মসজিদ ইস্যু দিয়া দেখা এটা দখল করে রাখছে, লাভে তো টুক। আর আমগো জায়গা দেখেই ইস্টার্ন হাউজিং হকালালি জায়গা দেখেই তো ওই মসজিদের অজুহাত দেখাইতেছে। এই পর্যন্ত শুধু মসজিদের অজুহাত
ইয়া করছে, বালু ভরাট করছে ইস্টার্ন হাউজিং। অনেক কিছু আছে, গুন্ডা পান্ডা সবই আছে ওনাদের কাছে যাওয়া সাধারণত কোনো লোকের সম্ভব, অনেক পায়রা ওঠা সম্ভব না, কারণ ওনারা অনেক প্রভাবশালী, অনেক শক্তিশালী। ওনারা একটা ইশারা দিলে আমার মতো লোক যে কোনো টাইমে গুম করে ফেলতে পারে, যে কোনো কিছু করে নিতে পারে। এ বিষয়ে মসজিদের অফিসে একাধিকবার উপস্থিত হলেও কাউকে পাওয়া যায়নি। কেঁচো খুঁড়তেই সাপ বেরিয়ে আসে, সেই ধারাবাহিকতায় ইস্টার্ন হাউজিং এর অনিয়মের অনুসন্ধানে ক্রাইম ফাইল দক্ষিণ বনশ্রীর এম ব্লকে 29 কাঠার এই জায়গায় ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই সাথে চলছে ফ্ল্যাট বিক্রির প্রচারণাও। কিন্তু টিম ক্রাইম ফাইলের হাতে আসা কাগজ বলছে ভিন্ন কথা। নন্দীপাড়া মৌজার সিএস দাগ 559, আরএস দাগ 04, এসএ দাগ 738, সিটি জরিপ নাম্বার 4609 নং দাগের এই জায়গাটি বর্তমানে সোনালী ব্যাংকের দিলখুশা ব্রাঞ্চে কাছে বন্ধক রয়েছে, যার মূল মালিক শফিউল আজম মহাসিন। কিন্তু চাঞ্চল্যকরভাবে সোনালী ব্যাংকের মর্গেজ থাকা সত্ত্বেও ইস্টার্ন হাউজিং প্রভাবের বলে 2023 সালে তোতামিয়া গংয়ের পক্ষে নবী হোসেন গংদের নামে ছাড়পত্র দেয়। এখানে জালিয়াতির 16 কলা পূর্ণ করে কোম্পানিটি। ব্যাংকের লোন আছে আর অংশীদার আছে, জায়গা ঝামেলা আছে, ঝামেলার জায়গায় এম ব্লকের 29 কাঠা জায়গায় শেল্টার দেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী। টিম ক্রাইম ফাইলের উপস্থিতি দেখে ঘটনাস্থলে তাদের আগমনও ঘটল। এ বিষয়ে জায়গার মূল মালিক শফিউল আজম মহসিন জানান, প্রাণের ভয়ে জায়গা ছেড়ে চলে যান তিনি। আমার জীবনের মূল্য অনেক এই জমির থেকেও, আমি এ বিষয়ে কথা বলতে চাচ্ছি না। এম ব্লকের পর দক্ষিণ বনশ্রীর জি ব্লকে দেখা মিলল ইস্টার্ন হাউজিং এর জালিয়াতি। নকশা বলছে এই স্থানে থাকার কথা সরকারি রাস্তা, সরকারি রাস্তা দখল করে প্লট বানিয়ে বিক্রি করে দিয়েছে ইস্টার্ন হাউজিং। ড্রোনের চোখে স্পষ্ট হয় বিষয়টি। রাস্তার জায়গায় বানানো প্লটগুলোর নাম্বার হচ্ছে 35, 37, 42, 43 ও 44। স্থানীয়দের সাথে কথা মিলল এর সত্যতা। এটা তো আগে হালত ছিল আনস্টান হাউজিং, এটা দখল করে এদিকে প্লট করে সব একদম রোড আটকে রাখছে। আগে ছিল একদম ডাইরেক্ট রাস্তা, এটা প্লট বানায় একটু বেকা করে রাস্তা দিচ্ছে। ই ব্লকের 6 নম্বর রোডে এই স্থানে থাকার কথা লাশঘর, কিন্তু এখানেই তৈরি হয়েছে বহুতল ভবন, যেখানে চলছে মাদ্রাসা। এ বিষয়ে ভয়ে কেউ মুখ খুলতে না চাইলেও এক ব্যক্তি মুঠোফোনে যোগাযোগ করে সংবাদ না করার জন্য এক প্রকার হুমকি দেন। সাংবাদিকতা করে তার অসত্য তথ্য কেন ইনভেস্টিগেটিভ রিপোর্ট করার ক্ষেত্রে তো সেটাই করে না। আমিও ঘটনা তদন্তকালে করি, হ্যাঁ। আমি যে জিনিসটা বলতে চাইছিলাম বিষয়টা হলো, ওখানে আমার এক ভাই আছে মহিউদ্দিন করে নাম, আমি জাস্ট খালি জানাই রাখি মহিউদ্দিন করে নাম, যেতে পারছি আমি খালি অবগত করলাম। এমন অনিয়মের বিষয়ে কথা বলার জন্য ইস্টার্ন হাউজিং এর বনানীর অফিসে উপস্থিত হলে কেউই ক্যামেরার সামনে কথা বলতে আগ্রহী নন। ঠিক আছে, আমরা ওনার যে বিষয়গুলো আমরা জেনে ওনাকে বলি। হ্যাঁ, আমরা একটু সময় নিয়ে যে ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া উচিত, কারণ কিছু ব্যাপার আমরা ধোয়াশাতে আছি। আবাসন কোম্পানিগুলোর সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহেব যেখানে আবাসন খাতে নিয়ম শৃঙ্খলা নিশ্চিতের কথা, খোঁজ সেখানে সংগঠনটির সভাপতির বিরুদ্ধে বনের জমি দখল করে আবাসন গড়ার অভিযোগ রয়েছে। আরও বেশ কয়েকটি আবাসন কোম্পানির বিরুদ্ধেও গুরুতর অভিযোগ আছে। বিরতির খানিক বাধা টুপকে দেখাবো সে অনুসন্ধান। প্রতারণায় সিদ্ধহস্ত আবাসন কোম্পানিগুলোর একই প্লট একাধিক ব্যক্তির কাছে বিক্রির ঘটনা সবারই জানা। এবার তারা অন্যের জমি যোগ সাজসে নিজ নামে দলিল করে বিক্রি করে দিয়েছেন গ্রাহকের কাছে। চলুন দেখে আসি মুখোশধারী সেই সিন্ডিকেটের রগরগে গল্প। দেশের আবাসন খাতের উন্নয়ন ও গ্রাহক ব্যবসায়ীদের স্বার্থে প্রতিষ্ঠা করা হয় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব। সংগঠনটি আবাসন ব্যবসায়ীদের প্রতিনিধিত্বের পাশাপাশি ক্রেতাদের আবাসন বিষয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে। কিন্তু টিম ক্রাইম ফাইলের অনুসন্ধানে মিলে সর্ষের মধ্যেই ভূত। খোদ রিহাব সভাপতি আলী আফজাল সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে নিজেই বনের জমি দখল করে গড়েছেন হাউজিং ব্যবসা। তার প্রতিষ্ঠান কৃষিবিদ ওয়েস্ট ভিউ কোম্পানি রাজধানীর পাশে সাভার ও বিরুলিয়ায় ঢাকার বন বিভাগের জায়গা দখল করে যোগসাজশে প্লট বিক্রি করেছে। প্রকল্পটি নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে বিস্তর অভিযোগ। ফরেস্ট ডিপার্টমেন্ট পড়া না, কালেক্টরি অর্থ হয়েছে বুঝি মুরব্বীরা একটা
রেকর্ড হয়েছে ফার্স্ট বোনের নামে আর 2টা রেকর্ড হয়েছে এর নামে। সরকারের নামে মামলা করলে এর বিরুদ্ধে মামলা করলে সরকারের রায় দেবো বা সরকারের সবাই দেয় জায়গা। ঝামেলা মনে হয় অর্ধেকটার মধ্যে মনে ঝামেলা আছে সামান্য। কি ঝামেলা থাকতে পারে? এটা মনে হয় যে আগে রাখছে তো, বুঝছেন না? কি বনের কোনো সমস্যা আছে মনে হয় কিছুটা। শুধু তাই নয়, কৃষিবিদ ওয়েস্ট ভিউ কোম্পানির কর্মকর্তার সাথে কথোপকথনে উঠে আসে আবাসন প্রকল্পে বনের সম্পত্তি রয়েছে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি, বনের জমির সমস্যা ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি জায়গা কিন্তু সব টোটাল কিন্তু সব যে কিনা হয়েছে তা না, এবং আপনাকে একটা সিস্টেম করে দিতে হবে। আপনার এখন তো পৌরসভা হয়ে গেছে, আপনি ইউনিয়ন থেকে অনুমোদন নিয়ে নেবেন। বনের জমিতে আবাসন কোম্পানি করার বিষয়ে রিহাবের সভাপতি কৃষিবিদ ওয়েস্ট ভিউর মিরপুর অফিসে টিম ক্রাইম ফাইল বনের জায়গা দখল নিয়ে প্রশ্ন করতে কথা বলতে রাজি হলেন না। এছাড়াও পরিবেশ, পানি, কৃষি অধিদপ্তরের ছাড়পত্র সহ ডিসি অফিসের অনুমোদনের বিষয়ে প্রশ্ন করতেই পক্ষ থেকে বেরিয়ে যান এই পরিচালক। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলী আফজালের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুমোদনবিহীন আবাসন কোম্পানি গড়ে যখন গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে একটি পক্ষ, আরেকটি চক্র প্রতারণা করে যাচ্ছে কোম্পানি ছাড়াই। নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে প্লট তৈরি করে বিক্রির নামে প্রতারণা করছে তারা। অনুসন্ধানে হাবিবুর রহমান নামের এই ব্যক্তির খোঁজ পাই আমরা। পর্দার আড়ালে থাকা এই ব্যক্তি কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই ঢাকার নিকটবর্তী নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জে জমি কিনে কোম্পানি ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধ হাউজিং ব্যবসা পরিচালনা করছেন। টিম ক্রাইম ফাইলের গন্তব্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ কোবা মসজিদ এলাকায়। এখানে 3 ফসলি জমিতে কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই প্লট করে জমি বিক্রি করছেন হাবিবুর রহমান চক্র। এখানেই প্রবাসী কাজী মোহাম্মদ দুলাল 3 কাঠা জমি কিনেছিলেন হাবিবুর রহমানের কাছ থেকে। জমিও বুঝে পেয়েছিলেন, কিন্তু বিপত্তি বাধে জমি কেনার 1 বছর পর বাড়ি নির্মাণ শুরু করতেই সামনে আসে হাবিবুর রহমানের আসল রূপ। ভেঙে দেওয়া হয় দুলালের নির্মাণাধীন বাড়ি। দাবি করা হয় এই জায়গা নাকি বিক্রি করেননি হাবিবুর রহমান, কিন্তু হাতে আসা কাগজ ও সরকারি নথি বলছে এই সম্পত্তির মালিক হচ্ছেন প্রবাসী কাজী মোহাম্মদ দুলালের সহধর্মিণী। এই দম্পতির কথায় উঠে আসলো কিভাবে করে বোবা ডাকাত খ্যাত হাবিবুর রহমান সম্পত্তিটি একাধিকবার বিক্রি করেছেন। আমি যখন একদিন জায়গার মধ্যে আসি, দেখি যে এদের ইয়েটা দেখার পরে যে আমি বলছি যে আপনারা যে আমার 21% জায়গায়, আবার দেখি আপনারা 21% বিক্রি করছেন, আমার 4.5% কই? আমি মহিলা মানুষ, আমার এই এক হুমকি দেয়, ওই হুমকি দেয়, পুলিশে বলে আমার অ্যারেস্ট করে নিয়ে যাবে, এটা সেটা বলে। এখন আমি তো কোনো দিকে রাস্তা পাইতেছি না। আমরা প্রবাসী মানুষ, এত কষ্ট করে আমাদের কষ্টের পয়সা দিয়ে আমরা তিল তিল করে জমা করিয়া পয়সা দিয়ে জায়গা নিচ্ছি। নারায়ণগঞ্জ থেকে আমাদের যাত্রা কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়। এখানেও হাবিবুর চক্র সাধারণ মানুষের জমি ভুয়া দলিল করে দখল করে একাধিক ব্যক্তির কাছে বিক্রি করে। জামিল সিটির উল্টো দিকেই স্থানীয়দের 39 শতকের এই প্লট জাল দলিল করে বিক্রি করে দেন। জমির প্রকৃত মালিক হাবিবুর ও কবিরের প্রতারণার ফিরিস্তি তুলে ধরেন। আমগো জায়গাটাকো এই যে আরেক লোকে বিল্ডিং তুলা বয়া রয়েছে, এই লোকে হেনে জায়গা কিভাবে পাইলো? ওই খারা দলিল কইরা জায়গা বিক্রি করে দিচ্ছে। আবাসন ব্যবসার এমন প্রতারণা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর তাগিদ দেন ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক। মোটামুটি সর্বজন বিদিত যে এরকম হাউজিং সোসাইটি নামে একজন অসাধু ব্যবসায়ী বিনিয়োগকারী তারা জনগণেরকে প্রতারিত করে আত্মসাৎ করছে, সেটারই একটা প্রকট দৃষ্টান্ত এখানে দৃশ্যমান হয়েছে। কাজে আমি মনে করি যে এখানে সুউচ্চ কর্তৃপক্ষের উচিত হবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জবাবদিহিতা নিশ্চিত করা। অনুমোদনহীন আবাসন কোম্পানিগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের কি ব্যবস্থা জানতে চাই। এখানেও সরাসরি কথা বলতে রাজি নন কেউ। পরিবেশ অধিদপ্তরে গবেষণার দায়িত্বে থাকা ঢাকা বিভাগের সোলাইমান হায়দারের কিছু তথ্য আমাদের জানার প্রয়োজন। অনুসন্ধান তথ্য বলছে এই চেয়ারে বসেই সোলাইমান হায়দার একের পর এক হাউজিংকে অবৈধভাবে ছাড়পত্র দিয়েছে। আর সে বিষয়ে জানার জন্য আমরা তথ্য কর্মকর্তার কক্ষে উপস্থিত হয়েছিলাম। প্রথমে তিনি জানান তার সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে তথ্য অধিকার আইনে আবেদন করতে হবে, তবে সরকারের নিয়ম মেনে তার কাছে আবেদন দেওয়া যাবে এমন কথা বলার পরে তার কক্ষে বসে যখন আমরা তথ্য অধিকারের ফর্ম পূরণ করতে গেলাম তখন তার অনীহা।
এছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের মুখোমুখি হয়েছিল টিম ক্রাইম ফাইল। প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান জানান, হাউজিং ব্যবসার সাথে এই মুহূর্তে যারা অবৈধভাবে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা তো আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, আমাদের তো কন্টিনিউয়াস মোবাইল কোর্ট চলতেছে, আজকেও গেছে। আমরা এখন হয়েছে কি, এটা তো একটা ব্যাপক সমস্যা, এটা তো একদিনে হয় নাই, কিন্তু আমাদের কিন্তু প্রত্যেক দিন সপ্তাহে 4 দিন আমাদের 2টা করে মোবাইল কোর্ট হয়। একটা নীতিমালা তৈরি করতেছি, একটু আগেও আমরা এই ওয়ার্কশপ করছি, এইগুলোর নীতিমালার জন্যই কিন্তু আমরা মন্ত্রণালয় ওয়ার্কশপ করছি, এবং একটু আগে আমরা নিজেরাও সমস্ত বিভিন্ন সংগঠনকে ডেকে ভূমি মন্ত্রণালয়, বুয়েট, আইবি, প্ল্যানার্স, আর্কিটেক্টর থেকে ডেকে কিন্তু আমরা একটা নীতিমালা করতেছি, যেগুলোকে কীভাবে এটা আইনের মধ্যে আনা যায়। কাজেই তাদের হাউজিংয়ের মধ্যে কোনো প্রজেক্টের নকশা পাওয়ার কোনো সুযোগ নেই। রাজধানীতে গড়ে ওঠা আবাসন কোম্পানিগুলোর প্রতারণার খুল্লা চিত্র দেখলাম। স্বপ্ন বাণিজ্যের দ্বিতীয় পর্বে দেখব মুন্সিগঞ্জে গড়ে ওঠা আবাসন কোম্পানিগুলোর প্রতারণা। সতর্ক থাকুন, অনুসন্ধানী চোখ রাখুন সবখানে। মনে রাখবেন, আপনার সতর্কতা আপনার জীবন বাঁচাবে, ধ্বংস করবে প্রতারকদের রাজত্ব। অন্যায় অনিয়মের বিরুদ্ধে আপনার পাশে থাকবে ক্রাইম ফাইল।